সাফওয়ানের বুকের ভেতরটা ভেঙে গুড়িয়ে গেল যেন। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল ও রুমাইশার মুখপানে। তীব্র ব্যথায় বুকটা ঝাঁঝরা হওয়ার উপক্রম হলো ওর। শেষবারের মতো রুমাইশার ওই নিস্তেজ হয়ে যাওয়া মায়াভরা মুখটাকে মন ভরে দেখে নিয়ে দুই হাত দিয়ে রুমাইশার মুখে হাত বুলালো সাফওয়ান। কিন্তু ওর হাত দুইটা অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো। প্রাণ ভরে ওর রিমুকে ও একটু ছুঁতে দিতে পারল না। হাত দুটো যেন কোনোভাবেই রিমুকে স্পর্শ করার সমাপ্তি টানতে চাইছে না। কোনোভাবেই তারা তৃপ্ত হতে চাইছে না। চোখ ফেটে পানি আসতে চাইল সাফওয়ানের। কাপা হাতটা রুমাইশার সারা মুখে বুলিয়ে দিয়ে শরীরটা ঝুঁকিয়ে রুমাইশার কপালে চুমু খেলো ও। আর তখনই রুমাইশার মুখের ওপর টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল সাফওয়ানের চোখ থেকে। রুমাইশার চোয়াল বেয়ে সেটা গড়িয়ে পড়ল বিছানার ওপর। তারপর আবার সোজা হয়ে বসল সাফওয়ান। রুমাইশার নির্লিপ্ত মুখখানায় আরো একবার কাপা হাতটা বুলিয়ে দিয়ে স্ট্রেচার থেকে উঠে দাঁড়ালো ও। আর এরপর ধীর পায়ে ল্যাবের পাশেই দাউ দাউ করে জ্বলা আগুনের উদ্দেশ্যে পা বাড়ালো ও। কয়েক পা যাওয়ার পর সাফওয়ানের চোখের পানি আর বাধা মানল না। অঝোর ধারায় সেগুলো সাফওয়ানের রুক্ষ চোয়াল বেয়ে গড়িয়ে পড়তে থাকলো নিচে। মুখে ফুটে উঠল ওর বেদনার নিদারুণ ছাপ। চোখ দুইটা এমন বিচ্ছেদ মানতে না পেরে যেন তীব্র ব্যথায় কুঁচকে গেল। কিন্তু সাফওয়ানের সে বুক ফাটা কান্নায় কোনো শব্দ হলো না। সমস্ত কান্নায় আওয়াজগুলো গলা পাকিয়ে ঠেলে উঠে গলাতেই রয়ে গেল। অসহ্য রকম যন্ত্রণা শুরু হলো সাফওয়ানের বুকের মাঝখানটাতে। মনটা খুব করে চাইল রুমাইশার ওই স্নিগ্ধ মুখটার দিকে আরো একবার চোখটা ঘোরাতে, কিন্তু ওর দেহটা ঘুরল না। চোখ মুখ শক্ত করে ধীর পায়ে হেঁটে চলল ও সেই সহস্ত রচিত দাবানলের দিকে। রেপটাইলের ল্যাবে ঢোকার আগ মুহূর্তে এসে দাঁড়িয়ে গেল সাফওয়ান। তারপর মাথা তুলে ছাদের দিকে দিকপাত করল ও সৃষ্টিকর্তার উদ্দেশ্যে। চোখ দুইটা বন্ধ করে ক্ষমা প্রার্থনা করল ও। নীরবে সৃষ্টিকর্তার নিকট শুধু এই কথাগুলো আওড়াতে থাকলো, ইয়া রব, আমার প্রয়োজন নেই আর এই জীবনের। এই হাত দুটোকে আর কোনো মৃত্যুর জন্য দায়ী করতে চাই না আমি। আমার প্রিয়তমা স্ত্রী, আমার রিমু আজ আমার কারণে এই পৃথিবী ছেড়েছে। যাকে এত এত ভালোবেসেছি, আজ তাকেই আমি শেষ করে ফেললাম নিজের হাতে। খুন করেছি আমি ওকে, আমার কোনো ক্ষমা হয় না। আর এখন আমি যা করতে চলেছি তার জন্য জাহান্নাম চিরকালের জন্য নির্ধারিত হয়ে যাবে আমার জন্য। কিন্তু আমি আর চাই না এ জীবন। অনেক সহ্য করেছি, আর পারছি না ইয়া রব। আর ধৈর্য নেই আমার। ক্ষমা করবেন আপনি আমাকে। সৃষ্টিকর্তার দেওয়া জীবনটাকে নিজের হাতে শেষ করতে এগিয়ে চলল সাফওয়ান। জীবনের ওপর আর কোনো মায়া কাজ করছে না ওর। পরিবারের কারোর কথাই ওর মনে আর দাগ কাটতে পারছে না। সব শেষ হয়ে গেল ওর। আর কিছুই বাকি নেই। আকাশের দিক থেকে ধীর গতিতে চোখ নামালো সাফওয়ান। এই পৃথিবীর কাছে ওর আর কিছুই চাওয়ার নেই। এই জায়গাটার প্রতি বিতৃষ্ণা এসে গেছে ওর। প্রয়োজন নেই ওর এমন পৃথিবীর। একটা দীর্ঘশ্বাস ফেলে শেষবারের মতো নিজের মনের তৃষ্ণা মেটাতে দূর থেকে একবার নিজের প্রিয়তমা স্ত্রী, নিজের ভালোবাসার দিকে চোখ ফেরালো সাফওয়ান। আর ফিরেই হতভম্ব হয়ে গেল ও। কম্পিউটার স্ক্রিনে বয়ে চলা সরল রেখাটা আবারও উঁচু নিচু হয়ে তালে তালে বয়ে চলে, রুমাইশার প্রাণের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে। আর সেটা দেখেই সাফওয়ানের ছুটে যায় প্রাণ, যেন ধরে ফিরে এলো। খুশিতে আত্মহারা হয়ে ডুকরে কেঁদে উঠল ও। স্বস্তির শ্বাস ছেড়ে মেঝেতে হাঁটু গেড়ে ওইখানেই বসে পড়ল সাফওয়ান। তারপর আকাশের দিকে মুখ তুলে উচ্চস্বরে বলে উঠল, ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রাহিম। অসীম দয়া আপনার, কোটি কোটি শুকরিয়া আপনার প্রতি। সারা জীবন শুকরিয়া আদায় করলেও আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কখনোই শেষ করতে পারবো না। আমাকে ক্ষমা করবেন আপনি। আমার করা সমস্ত পাপকর্ম ক্ষমা করবেন আপনি। আমার কোনো অপকর্মের প্রভাব যেন আমার রিমুর ওপর না পড়ে। ইয়া রব, আমার স্ত্রী, আমার কলিজাকে আপনি ফিরিয়ে দিয়েছেন আমার কাছে। আপনার অশেষ রহমত, তাকে আপনি দীর্ঘহায়াত দান করুন ইয়া রব, আমিন। আর এরপরেই মেঝে থেকে উঠে ও দৌড়ে চলে গেল স্ট্রেচারের নিকট। আর তারপর শয়নরত রুমাইশাকে জড়িয়ে ধরে উন্মাদের মতো চুমু খেতে লাগলো ওর সমস্ত মুখে। রুমাইশার শ্বাস চলছে আবার স্বাভাবিকভাবে। হৃদযন্ত্র স্পন্দিত হচ্ছে আবার হৃদ্দিক গতিতে।
স্বল্প সময়ের জন্য হৃদস্পন্দন থেমে গিয়েছিল ওর, কিন্তু মস্তিষ্ক সচল ছিল। খানিকক্ষণ যন্ত্র বন্ধ হয়ে আবারও গতি ফিরে পেয়েছে। সাফওয়ান নিজের মুখখানা রুমাইশার মুখের উপর রাখল। রুমাইশার ঠান্ডা নিঃশ্বাসটাকে নিজের মুখের উপর অনুভব করতে থাকলো ও। তারপর নিজেও এক সময় স্ট্রেচারের ওপরে উঠে রুমাইশার পাশে রুমাইশাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। শরীর মন সব ক্লান্ত ওর। রুমাইশার হাতটা নিজের মুঠিতে নিয়ে নিজের ঠোঁটের ওপর রিমুর হাতের উপরিভাগটা চেপে ধরে রইল। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ও যে ওর রিমুর প্রাণনাশের কারণ হতে চলেছিল, তার জন্য নিজেকে মনে মনে ধিক্কার দিতে লাগলো ও। আর অপর পাশে এতদিনের যত্নে পেলে পুষে রাখা রেপটাইলের বাগানটা জ্বলে পুড়ে আঙ্গার হতে থাকলো। বাড়িতে রুনিয়া পাগল প্রায়। তার সাফওয়ানের সাথে কোনোভাবেই কোনো যোগাযোগ করতে পারছে না তিনি। সেই দুপুরবেলা লাস্ট সাফওয়ানের ফোনে কল ঢুকেছে। এরপর থেকে সাফওয়ান রুমাইশা দুজনের ফোনই বন্ধ দেখাচ্ছে। ইশতিয়াক আহমেদ থতমত মুখে বসে আছেন। ছেলের কথা কাউকে জিজ্ঞেসও করতে পারছেন না, কারণ তার ছেলে কারোর বাড়িতেই যায়নি কখনো, আর ছেলেকেও কেউ দেখেনি কোনোদিন। তার উপর ওর সাথে রুমাইশা আছে। কোথায় আছে, কি করছে ভেবে উদ্বিগ্ন হয়ে মনে মনে আল্লাহকে ডাকতে থাকলেন তিনি। ও বাড়িতে আয়েশা ও মেয়ের শোকে বুক ভাসাচ্ছেন। রুমাইশার সাথে তাদের রাফসানের চলে আসার পর থেকে আর কোনো যোগাযোগ হয়নি, ফোনেও পাচ্ছে না। রুনিয়ার কাছে কল দিয়ে শুনলেন যে সাফওয়ানকেও পাচ্ছে না তারা। আর সেটা শোনার পর থেকেই আয়েশাকে আর ঠেকানো যাচ্ছে না। রাফসান তাদের কাউকেই বলেনি যে আমেরিকা থেকে একদল মাফিয়া এসেছে সাফওয়ানকে খুঁজতে, কিন্তু ওর মনে মনে ভীষণ রকম চিন্তা হচ্ছে। মন বারবার বলছে সাফওয়ানের কোনো বিপদ হয়েছে, কিন্তু ও কি করবে? ওর তো কিছুই করার নেই। যদি সাফওয়ান ধরাশায়ী হয়ে যায় তাদের কাছে, তাহলে রাফসান তো ওদের কাছে কিছুই না। এত সন্দেহ হওয়ার পরও রাফসান কাউকে কিছুই জানালো না, নিজের মনেই রাখলো সব কথা। ও বাড়িতে শাফিন মন খারাপ করে বসে আছে। ভাইয়ের ওই অবস্থার কথা চিন্তা করেই ভয় লাগছে ওর। ভাইয়া ঠিক হয়েছে তো? সাফওয়ান আর রুমিকে ফোনে না পেয়ে শাফিন আবারও একবার সবাইকে লুকিয়ে এসেছিল ভুতুড়ে কুঁড়েঘরটার কাছে, কিন্তু পূর্বের যে পাসওয়ার্ড দিয়ে ওরা দরজাটা খুলতে পেরেছিল সেটা আর কাজ হয়নি। পাসওয়ার্ড ইনকারেক্ট বলছে, তাই ভেতরে আসলেই কি হচ্ছে তাও জানতে ব্যর্থ হয়েছে। আবার কাউকে বলতেও পারছে না সাফওয়ানের ল্যাবের কথা, কারণ সেটা খুবই গোপনীয় বিষয়। এই ল্যাবের কথা কাউকে বলা মানেই সাফওয়ান ভাইয়াকে বিপদে ফেলা, তাই মুখ বুজে পড়ে রইল ও। রুনিয়া ছেলের শোকে বিলাপ করছেন। এখনো পর্যন্ত এমন কোনো দিন যায়নি যেদিন সাফওয়ান তার সাথে কোনো কথা বলেনি, কিন্তু কাল সকাল থেকে সাফওয়ানের সাথে তার কোনো রকমের কোনো যোগাযোগ হয়নি। 24টা ঘন্টা পার হয়ে গেছে এর মাঝে, কিন্তু তার ছেলে বউ এর কোনো খোঁজ পাচ্ছেন না তিনি। থেকে থেকে ডুকরে কেঁদে উঠছেন রুনিয়া। ইশতিয়াক পাশে বসে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু ওনার নিজেরও গলা ভারী হয়ে আসছে। শাফিন বসে আছে মুখে হাত দিয়ে মায়ের পাশে। সকালবেলা সাফওয়ানের ঘুম ভাঙল। সারা রাত রুমাইশাকে জড়িয়েই কেটে গেছে ওর। শরীরটা দুর্বল লাগছে ওর অনেক। গত 24 ঘন্টায় কিছুই খাওয়া হয়নি ওদের দুজনের। খিদেতে পেটের ভেতরটা গড়গড় করছে। রুমাইশার এখনো জ্ঞান ফেরেনি একবারও। সাফওয়ান শোয়া থেকে উঠে বসল। ফ্লুইডগুলোর প্রভাব রুমাইশার শরীরে কেমন পড়বে সেটা নিয়ে এখনো সন্দিহান সাফওয়ান। ও এখন শুধু রুমাইশার জ্ঞান ফেরার অপেক্ষায়। সাফওয়ান স্ট্রেচার থেকে নেমে বেডরুমে গেল। বেডরুমে সব সময় শুকনা খাবার রাখে ও। কাজ করতে করতে খিদে পেলে সেগুলো খায়। সাফওয়ান এসে কাবারের ওপর থরে থরে সাজিয়ে রাখা শুকনা খাবারের কৌটাগুলো নামালো। তারপর সেগুলো নিয়ে বিছানার উপর রাখলো। বন্ধ হয়ে যাওয়া ফোনটা বিছানার ওপরেই ছিল। সেটা হাতে নিয়ে সুইচ টিপল সাফওয়ান। ফোনটা অনেক আগেই বন্ধ হয়েছে। চার্জারটাও তো এখানেই নেই। বাসার সবাই হয়তো চিন্তা করছে। নিজের স্টাডি টেবিলের কাছে গেল ও। একটা বাটন ফোন ও সবসময় এখানে রেখে দেয় ইমার্জেন্সি হিসেবে, যদিও এখনো পর্যন্ত কাউকে এই ফোনটা দিয়ে কল দেওয়া হয়নি। স্টাডি টেবিলের ডান কোনায় রাখা বাটন ফোনটা উঠিয়ে অন করলো সাফওয়ান। তারপর শাফিনের ফোনে কল লাগালো। শাফিন বসেছিল মায়ের পাশে। মাকে সামলানো দায় হয়ে পড়েছে। কান্নাকাটি করছে তিনি রাত থেকে।
সারা রাতে দু চোখের পাতা এক করেননি তিনি, ক্লান্ত হয়ে গেছেন, তারপরও কেঁদে চলেছেন। হঠাৎ অচেনা নম্বর থেকে কল আসায় সাফিন কেটে দিল। এখন ওর মোটেই কোনো কল ধরতে ইচ্ছে করছে না, কিন্তু পরপর আরো কয়েকবার একই নাম্বার থেকে কল আসায় সাফিন এবার বাধ্য হয়ে মায়ের পাশ থেকে উঠে গেল ফোনটা রিসিভ করার জন্য। ডাইনিং টেবিলের কোনায় দিকে গিয়ে ফোন রিসিভ করে একরাশ বিরক্তি নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে সাফওয়ানের গলা শুনে লাফিয়ে উঠল সাফিন। তারপর উত্তেজিত গলায় বলল, ভাইয়া তোমরা কোথায়? তোমাদেরকে আমি কোনোভাবেই ফোনে পাচ্ছি না, মা কেঁদে কেঁদে শেষ হয়ে যাচ্ছে। আমি যদিও বলিনি যে তোমরা ল্যাবে আছো, আমি একবার গেছিলাম ল্যাবের ওখানটায়, পাসওয়ার্ডও দিয়েছি, কিন্তু দরজাটা খোলেনি। তোমরা কি ওখানেই আছো নাকি অন্য কোথাও গেছো? তুমি এখন ঠিক আছো? রুমি আপু কোথায়? সাফওয়ানকে প্রশ্নে জর্জরিত করে ফেলল সাফিন। এতগুলো প্রশ্ন একসাথে করায় সাফওয়ান কোনোটার উত্তর আগে দিবে ভেবে পেল না। কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর গলায় বলে উঠল, আমি ঠিক আছি, রিমু আমার সাথেই আছে, আমরা এখানে ল্যাবের ভেতরেই আছি। আর ল্যাবের দরজা খোলেনি কারণ একবার ল্যাবের পাসওয়ার্ড ক্র্যাক করলে পরের বার নতুন পাসওয়ার্ড নিজে থেকেই সেট হয়ে যায়। একই পাসওয়ার্ডে দ্বিতীয়বার আর দরজা খোলা যায় না বাইরে থেকে। ফোনটা মায়ের কাছে দে, আমি কথা বলছি। সাফিন ঠিক আছে বলে দ্রুত পায়ে ফোনটা নিয়ে রুনিয়ার কাছে এসে দাঁড়িয়ে বলল, মা, সাফওয়ান ভাইয়া ফোন করেছে। রুনিয়া সাফিনের দিকে একবার বিস্মিত নয়নে তাকিয়ে সাথে সাথেই ফোনটা সাফিনের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, এই তুই কোথায়? হ্যাঁ, গত 24 ঘন্টার ভেতরে তোর কোনো খোঁজ নেই, ফোন তো ধরিসনি, একটা কল করারও প্রয়োজন মনে করিসনি। কি এমন কাজে ব্যস্ত আছিস তোরা যে একটা কল ধরার সময় নেই? হ্যাঁ? সাফওয়ান মাকে শান্ত করার জন্য গলা যতটা সম্ভব নরম করে বলল, মা, আমরা একটু বেরিয়েছিলাম, ফোন সাইলেন্ট ছিল আমাদের দুজনেরই, তাই কল রিসিভ করতে পারিনি। আর চার্জারটাও ভুলে ফেলে এসেছি বাড়িতে, তাই পরে যে তোমাদের কল ব্যাক করব সেই উপায়ও ছিল না। তুমি মন খারাপ করো না মা, এরকম ভুল আর হবে না। আমরা রাতের ভেতরেই ফিরে আসার চেষ্টা করব, কোনো প্রয়োজন হলে এই নম্বরে কল দিও তুমি। সাফওয়ানের কথায় কান্না থেমে গেল রুনিয়ার। ফোপাতে ফোপাতে বললেন, রুমি কই? ওর কাছে দে, আমি কথা বলবো ওর সাথে। ও কেন আমাকে একটুও বলে গেল না আমি শুনবো ওর কাছে? সাফওয়ান আবার আগের মতো করেই বলল, ও তো ঘুমাচ্ছে মা, আর ওর কোনো দোষ নেই, আমি ওকে কাউকে বলতে মানা করেছিলাম। ও ঘুম থেকে উঠলে আমি তোমার সাথে ওর কথা বলিয়ে দেব মা। তুমি আর হাইপার হইও না, আর আয়েশা মামিদেরও জানিয়ে দিও একটু, নইলে ওরা চিন্তা করবে। আমরা রাতের ভেতরেই ফিরে আসার চেষ্টা করব মা, তুমি আর মন খারাপ করো না। রুনিয়া চোখের পানি মুছতে মুছতে বললেন, ঠিক আছে, আমি আয়েশাকে ফোন করে জানিয়ে দিচ্ছি, আর তোরা আয় একবার বাড়িতে। এইভাবে লুকিয়ে লুকিয়ে বাড়ির লোকগুলাকে টেনশনে ফেলে ঘোরাঘুরি তোদের আমি বের করব। আয় শুধু একবার। সাফওয়ান মুখে হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে মা, আমরা ফিরে আসি, তারপর তুমি যা শাস্তি দাও মাথা পেতে নেব। এখন তুমি আর কান্না করো না, ফোন রেখে ঘুমাও একটু। সাফিন বলল, তুমি নাকি ঘুমাওনি সারা রাত, ঘুমিয়ে নাও একটু মা, আমরা শীঘ্রই চলে আসব। রুনিয়া আচ্ছা বলে ফোন কেটে দিলেন, আর তারপর ফোন লাগালেন আয়েশার কাছে সাফওয়ান আর রুমাইশার কীর্তিকলাপের বিবরণ দিতে। রুনিয়া কল কেটে দিলে সাফওয়ান হাঁপ ছেড়ে বাঁচল। রুমাইশা ল্যাবে একা আছে। ফোনটা আবার টেবিলের উপর রেখে রুমাইশাকে একবার দেখার জন্য ল্যাবে ঢুকলো সাফওয়ান। তারপর ধীর পায়ে হেঁটে এগিয়ে এলো স্ট্রেচারের শয়নরত রুমাইশার দিকে। খুব ভালো করে লক্ষ্য করলো সাফওয়ান রুমাইশাকে। গলার কামড়ের দাগগুলো আগের মতো আর স্পষ্ট নেই, ক্ষতগুলো যেন অল্প সময়ের ভেতরেই অনেকখানি সরে উঠেছে। ক্ষতের আশেপাশে নীল হয়ে যাওয়া শিরা উপশিরাগুলো নীলবর্ণ ফ্যাকাশে হয়ে আসছে। আঙুলগুলো নড়ছে ওর মাঝে মাঝে, চোখের পাপড়িগুলোও কম্পনের আভাস পাওয়া যাচ্ছে। খুব দ্রুত হয়তো জ্ঞান ফিরে আসবে রুমাইশার। একটা দীর্ঘশ্বাস ফেলে রুমাইশার পাশে মেঝেতে পা ঠেকিয়ে বসল সাফওয়ান। রুমাইশাকে আবারও একবার ভালো করে দেখে নিয়ে ওর কপালে শব্দ করে চুমু খেলো। কাল রাতেও রুমাইশার মুখে এক অসহায়ত্বের ছাপ দেখেছিল ও, কিন্তু সেটা এখন আর নেই। ঘুমন্ত রুমাইশাকে ঘুমের মাঝেই বেশ প্রাণবন্ত লাগছে। চোখ মুখে শুকিয়ে যাওয়া ভাবটাকেও অনেকটাই কেটে গিয়েছে। সাফওয়ান রুমাইশার দিক থেকে মুখ ফিরিয়ে মেঝের দিকে চেয়ে রইল। রিমুর হয়তো জ্ঞান ফিরে আসবে খুব দ্রুত,
খিদেও লাগবে ওর। বেডরুমে চিড়া আছে, কুকিজ আছে কয়েক রকমের, আর আছে চাপাতি আর কফি। ল্যাবের ছোট ডিপ ফ্রিজটাতে আইসক্রিম, টক দই, মিষ্টি সবই আছে। রিমু খেতে চাইলে দিবে। ওর নিজেরও তো খাওয়া দরকার। খানিকক্ষণ ভাবনা চিন্তা করে বেডরুমে যাওয়ার জন্য স্ট্রেচার থেকে নেমে পা বাড়ালো সাফওয়ান। আর তখনই পেছন থেকে হাত টান পড়ল ওর। চকিতে পেছন ফিরে চাইল ও। রুমাইশা পিটপিট করে তাকিয়ে আছে ওর দিকে, মুখে ওর মিষ্টি হাসি। রুমাইশাকে এইভাবে সজ্ঞানে সুস্থ সবল দেখে উচ্ছ্বসিত হয়ে উঠল সাফওয়ান। আর তারপরই প্রবল আনন্দে প্রাণখোলা হাসি হেসে রুমাইশার বাহুতলে হাত দিয়ে বাচ্চাদের মতো করে কোলে তুলে নিল ওকে। আর তারপর নিজের মুখটা রুমাইশার গলার কাছে ওর খোলা চুলের ভেতর লুকিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে একেবারে পিষে ফেলল যেন। সাফওয়ানের এমন কাণ্ডে খিলখিল করে হেসে উঠল। সাফওয়ানের এই আনন্দে আটখানা হওয়া চেহারা দেখে ওর প্রচন্ড ভালো লাগছে। ওই হিংস্র গম্ভীর মুখখানাও যে এত হাসতে পারে সেটা ওর ধারণাই ছিল না। রুমাইশা নিজেও তার হাত দুইটা সাফওয়ানের কাঁধের ওপর দিয়ে সাফওয়ানকে আলিঙ্গনাবদ্ধ করে নিল। অনেকক্ষণ ওরা ওভাবেই কাটালো, যেন কেউ আর কাউকে ছেড়ে দিবে না, বাকি জীবন এভাবেই পার করে দিবে। সাফওয়ান রিমুকে এভাবে কোলে নিয়ে সমস্ত ল্যাবের এপাশ থেকে ওপাশ হেঁটে বেড়াতলো ওরা অনেক সময়। আর রিমুও নিশ্চিত মনে সাফওয়ানের বুকে মুখ লুকিয়ে সাফওয়ানকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো সাফওয়ানের কোলে বসে রইল। দুজনের কেউই কোনো কথা বলল না। এত সময়ের ভিতর শুধু অনুভব করলো একে অপরকে, হারিয়ে যেতে নিয়েও না হারানো দুই কপোত-কপোতির আনন্দিত সুন্দর ভালোবাসায় সারা জীবন রসকসহীন এক্সপেরিমেন্ট দেখে আসা ল্যাবটাও যেন পুলকিত হয়ে উঠল।